আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতিতে সেখানে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, ইসরায়েলি গুপ্তচরে ফাঁসি দিল ইরান। ভারত আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। শ্রমিকদের আগের অবস্থানে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। টানা ৭ দিনের মতো পাক ভারত সীমান্তে চলছে এখনো গোলাগুলি। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, বিদেশিদের সহায়তার আবেদন। একই রাতে বিদায় নিলেন রোনালদো, মেসি। এবং সর্বশেষে জানিয়ে দিব, সৌদি আরবে তেলের ডিপোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে, যা বিশ্বাসঘাতকতার অনন্য নজির স্থাপন করেছে। ওমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে ঘেরাটোপ তৈরি করেছে। শনিবার মাস্কটে শীর্ষ পর্যায়ের বৈঠক চলার সময় খবর আসে যে মার্কিন বিমান বাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে। ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়ার ৬টি B-2 স্টিলথ বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে, যা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলার ইঙ্গিতবাহী। পাশাপাশি ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী USS কালভিন সন পাঠানো হচ্ছে। রাতে ৯০টি ফাইটার জেট, হেলিকপ্টার সহ ৬০০০ নৌসেনা অবস্থান করেছেন। লোহিত সাগরে USS হ্যারি এস ট্রুম্যান দীর্ঘদিন ধরে টহল দিচ্ছে। সাম্প্রতিক স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে কার্লো ভিনসন মালাক্কা প্রণালী পেরে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। এই রণতরীতে F-35 জেট এবং ইলেকট্রনিক এয়ারফেয়ার এয়ারক্রাফট এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। এদিকে মার্কিন এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা গোপনীয়তা বজায় রেখে জানান, ইরান উপকূলে বিশাল বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই সবকিছু ঘটেছে ঠিক সেই মুহূর্তে যখন পরমাণু চুক্তি পুনর্বহাল আলোচনা চলমান রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আলোচনায় বসতে না চাইলে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো হবে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট করে বলেছেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, ট্রাম্পের শর্ত মেনে নেওয়া নয়তো ভয়াবহ পরিণতি ভোগ করা। তবে আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে এবং আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি গুপ্তচরে ফাঁসি দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতার অভিযোগে ইরানের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। মোহসেন লাঙ্গাসেনি নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মেজানে বরাদ্দে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে ২ বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক প্রযুক্তিগত অভিযানিক সহায়তা দিয়েছিল তিনি। ২০২২ সালে মে মাসে তেহরান ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস জিসির এর কর্নেল সাইদে খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনিসির সম্পৃক্ততার কথা রয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে ২ মোটরসাইকেল আরোহী গুলিতে নিহত হন। নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলি স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। মেজান জানিয়েছে, লাঙ্গারনিসির খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোছা সাইকেল কিনেছিল এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনে অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। ইরান দাবি করেছে, এই অভিযানের সঙ্গে লাঙ্গারনিসিনের যোগসূত্র প্রমাণ, ব্যাপক গোয়েন্দা প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি তার সম্পৃক্ততা পুরোপুরি স্বীকার করেছেন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এর প্রধান মাহমুদ আমিরি মেগাদ্দাম বলেছেন, লাঙ্গারনিসিকে নির্যাতনের মাধ্যমে জবাববন্দি আদায় করে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ফাঁসির মেশিনে প্রতিদিন ত্বরান্বিত হচ্ছে, আরো বেশি মানুষের প্রাণ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আব্দুর রহমান বোমারু সেন্টার জানিয়েছে, বিচারক আবুল কাসেম
সালাভাতির আদালতে লাঙ্গানেসির বিচার শুরু হয়েছে। তিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ভারত আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে রয়েছেন। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সাংবাদিকদের কাছে এই কথা জানান, সেটি প্রকাশ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক তথ্যমন্ত্রী বলেন, ভারত পহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চান এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে। ডন পত্রিকার খবরে বলা হয়েছে, আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক সাজা কার্যকরের ভূমিকা তীব্র ভয় প্রত্যাখ্যান করেছেন। দেশটির এ আচরণ বিপ্লব। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেরাই সন্ত্রাসবাদী ভূভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করেছেন। তিনি আরো বলেন, আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে সবসময় এ ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। তথ্যমন্ত্রী দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কাশ্মীরের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারতীয় স্পষ্ট অযৌক্তিকতার সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এর বাইরে হবে বিপর্যয়। শ্রমিকদের আগের অবস্থানে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। শ্রমিকদের আগের অবস্থানে রেখে নতুন বাংলাদেশে গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব সমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। শ্রম সংস্কার কমিশনের সুপারিশের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই স্লোগানে সামনে রেখে এবারে মে দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে ৫ জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শওকত হোসেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ.এম. শফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রেখেছেন। সূত্র ফাস্ট টুডে। টানা ৭ দিনের মতো পাক ভারত সীমান্তে চলছে গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে এই গোলাগুলি ঘটনা সাম্প্রতিক কাশ্মীরে পহেলগাম হামলার জেরে উত্তরাঞ্চলের মধ্যে নিয়ন্ত্রণ রেখার এলওসি দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটল। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদন বলা হয়, বুধবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখার গোলাগুলি ঘটনা ঘটছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বাটওয়াল বলেছেন, জম্মু কাশ্মীরের কেন্দ্র শাসিত অঞ্চলের কুপওয়ার, উরি এবং আখওয়ারের বিপরীতে নিয়ন্ত্রণ রাখার বিনা উস্কানিতে গুলি বর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই সময় ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাব দিয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। পহেলগাম হামলার পর গত সপ্তাহে ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার এবং সিন্ধু নদের পানি বন্ধন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান। এই অবহে গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বিদেশি সহায়তার আবেদন। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার জেরুজালেমের উৎকণ্ঠে অবস্থিত এশওয়াতাল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট ১ নম্বর মহাসড়কে আগুন চলছে। আশপাশে পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়াশা কুণ্ডলী দেখা যাচ্ছে। একই সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এদিকে কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করে। জেরুজালেম ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিকে ফিটম্যান বলেছেন, আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি। সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন। এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরো দীর্ঘ সময় চলবে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটি দেশের জন্য সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইটালি, ক্রোয়েশিয়া ৩টি অগ্নি নির্বাপক বিমান পাঠানো আশ্বাস দিয়েছে। অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি গণমাধ্যম তথ্য অনুযায়ী ১২০টি অগ্নি নির্বাপক উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছেন। সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট অভিযানে সহায়তা করছে। এদিকে পুলিশ ৩টি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার হয়েছে। দাবানল কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতা প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তাছাড়া অগ্নি নির্বাপক দল পাঠানো হয়। সূত্র ইত্তেফাক এনএন। একই রাতে বিদায় নিলেন রোনালদো মেসি। ফুটবল বিশ্বকে রাতেই ভাঙলো দুই কিংবদন্তির স্বপ্ন। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং অন্যদিকে লিওনেল মেসি। দুজনেই নিচে ক্লিন ক্লাবকে মহাদেশীয় প্রতিযোগিতা সেমিফাইনাল থেকে বিদায় নিতে দেখলেন। ম্যাচ শেষে দুজনের চোখে মুখে হতাশা স্পষ্ট। ফুটবলের নির্মম সৌন্দর্যের জন্য একসঙ্গে ছুঁয়ে গেল দুই তারকাকে। বয়স ৪০ ছুঁয়ে জয়ের তৃষ্ণা একটু কমেনি রোনালদোর। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় এফসি চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্যান্তেলের বিপক্ষে ৩-২ গোলে হারে তার ক্লাব নাসর। ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯৫ মিনিট একইভাবে গোলে শোভানোর সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ শেষে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হতাশা রোনালদো নিজেই যেন নিজের সঙ্গে বোঝাপড়া করছিলেন। হাত নাড়লেন, একবার তাকালেন আকাশের দিকে, সেখানে যেন প্রশ্ন ছিল প্রতি উত্তর। এই ম্যাচে হারার মাধ্যমে রোনালদোর সৌদি ক্লাব ক্যারিয়ারে বড় শিরোপাহীন থাকার বৃত্তটিও অটুট রইল। আল নাসেরে যোগ দেওয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় কোনো ট্রাফিক দেখা পাননি তিনি। এই হয়তো ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলের রোনালদোর বার্তা ছিল হতাশা, যা ঘানা ভাসানোর প্রতিশ্রুতি। সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপো, রিয়াদের বিভিন্ন স্থান রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্রের খবর। হামলায় সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়। আরামকোর জেদ্দা একটি তেল ডিপোতে ইয়ামানে হুতি বিদ্রোহী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ব্যাপারে প্রাথমিক সৌদি আরামকোর পক্ষ থেকে কিছু জানানো হয়। দীর্ঘদিন ধরে হুতিদের টার্গেট ছিল এটি। গত শুক্রবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা ড্রোন দিয়ে রাশো তনুরা সহ আরেকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একটু পরেই বার্তা হামলায় বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে হুতিদের এই হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের। আগে সৌদি আরব বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সম্প্রতি জ্বালানি উৎপাদন বিনিয়োগে বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ২০২১ সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর পাওয়ার আসার পর থেকে ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তর কোম্পানি, সূত্র আল জাজিরা।